This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময়টা এপ্রিলের প্রথম দিকে পার্ক সার্কাস মোড় থেকে আমাকে তখন নিয়ে যাওয়ার কথা। মোড়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই মনে হলো ব্যস্ত রাস্তাটা হঠাৎ যেন অস্বাভাবিক রকমের জনশূন্য। অন্যান্য দিন এমনিতে এইখানটায় 4-5টা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতো, আজ সেগুলোও নেই। নিজেই নিজেকে বললাম, আজিজুল হক, তুমি ভয় পাচ্ছ? রুজ্জুতে সর্পভীতি? হঠাৎ লক্ষ্য করলাম সামনের দিক থেকে 4-5 জন লোক এগিয়ে আসছে। যতই পাজামা পাঞ্জাবি পরা থাক, চিনতে ভুল হলো না। ডাইনে বাঁয়ে তাকালাম, দুদিক থেকেই 5 জন করে লোক এগিয়ে আসছে। বালিগঞ্জের দিক থেকে একটা স্টেশন ওয়াগন খুবই মন্থর গতিতে ক্রমশ আমার কাছাকাছি এসে হঠাৎ ব্রেক কষল। পিছনে পান, বিড়ি, সোডা বোতলের দোকান। চকিতে মনে হলো দোকান থেকে বোতল তুলে নিয়ে আক্রমণ করি। এই যে হক সাহেব, নমস্কার। নেপালি কাটিং একজনের নমস্কারে একটু হাসলাম। সে ভদ্রলোক আমার হাতটা ধরার আগেই চিৎকার করে উঠলাম, গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে। স্টেশন ওয়াগন থেকে একজন ইউনিফর্ম পরা পুলিশ নেমে এলো, বলল, কেন ঝামেলা করছেন, গাড়িতে উঠুন। এতক্ষণে আইনত গ্রেপ্তার হলাম। আমাকে মাঝখানে বসিয়ে দুপাশে দুজন করে বসলো। ভাবছি কি করে এটা হলো। সত্যদা, অশোকদা ছাড়া আর তো জানে একজন। তাহলে 4 অধ্যায়ের কেস। মাথার ভিতরে আগুন জ্বলে উঠল। খ্যাপা ঘোড়াটা দাপাদাপি করছে। প্রচণ্ড রবীন্দ্র ভক্ত আমি। 4 অধ্যায় পড়েই কালা পাহাড় হয়ে গিয়েছিলাম। 1 মণ দুধে 1 ফোঁটা চোনার মতো ওই লেখাটা যতদিন রবীন্দ্রনাথের নামে চলবে ততদিনই আমি রবীন্দ্র বিরোধী থাকছি, থাকব। অথচ অদ্ভুত ব্যাপার, গলা থেকে তখন বেরিয়ে এলো রবীন্দ্রনাথের কবিতাই, ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা। পরবর্তীকালে লর্ড সিনে রোডের পুরনো অফিসাররা গ্রেপ্তার হওয়া কমরেডদের কাছে গল্প করেছে বলে শুনেছি। অদ্ভুত ব্যাপার, আমরা গ্রেপ্তার করলাম আর উনি কবিতা আবৃত্তি করতে লাগলেন। আসলে খ্যাপা ঘোড়াটাকে শান্ত করতেই সেদিনকার সে আবৃত্তি, যেমন একা লোকে ভয় পেলে গান করে। কি, কার কথা বলছি? এই খ্যাপা ঘোড়ার নাম আজিজুল হক। তার কারাগারে 18 বছর বইয়ের এক পংক্তি তুলে ধরলাম আপনাদের কাছে। 1942 সালের 28শে আগস্ট হাওড়ার উলুবেরিয়ার রণমহল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই আজিজুল হক। তখন বাংলা জুড়ে মন্বন্তর। জন্মের তারিখটা অবশ্য স্কুল সার্টিফিকেটে দেওয়া আছে 1 ফেব্রুয়ারি। বিশাল জমিদার বংশে তার জন্ম। লোকে সে সময় বলতো মীর সাহেবের জমিদারি। মোগল বাদশাহ শাহজাহানের ইউনানি চিকিৎসক ছিলেন তার পূর্বপুরুষরা। বাবা সৈয়দ কাসেম, দোর্দণ্ড প্রতাপ ধর্মপ্রাণ জমিদার, মা হাজরা বেগম। মায়ের চিন্তাভাবনাতেই বড় হয়ে উঠেছিলেন এই আজিজুল। ছোটবেলার কথা বলতে গিয়ে একবার আজিজুল হক বলেছিলেন, বাচ্চাবেলায় বাবা পড়াতেন সত্যেন কানাইদের গল্প। আমি রাজকাহিনী, ক্ষীরের পুতুল কিংবা পক্ষীরাজের গল্প শুনে বড় হইনি। মা শোনাতেন লায়লা মজনু কিংবা শিরি ফারহাদের গল্প। প্রেমের মূল্য নিগড়ে নেয় প্রেম নিজেই। প্রেম করব অথচ মূল্য দেব না, এ তো হতে পারে না। তা সে দেশপ্রেমী হোক আর মানবীর প্রেমী হোক। হয়তো এভাবেই বিপ্লবেরও প্রেমে পড়েছিলেন আজিজুল, আর তার মূল্য চোকাতে কখনো বুক কাঁপেনি। খুব ছোটবেলাতেই দাদাদের সঙ্গে পড়াশোনা করতে চলে আসেন কলকাতায়। সেখানেই আইএসসি পড়তে পড়তে নন্দগোপাল ভট্টাচার্যের সঙ্গে পরিচয় এবং স্বাভাবিকভাবেই কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক স্থাপন। নন্দবাবু তাকে নিয়ে যান বিশ্বনাথ মুখোপাধ্যায়ের কাছে। 1959 সালে নন্দগোপাল ভট্টাচার্য বিশ্বনাথের প্রভাবে ছাত্র ফেডারেশনে যোগ দেন। খাদ্য আন্দোলনের মিছিলে আহত। তারপর থেকে ধারাবাহিকভাবে আন্দোলনে থাকা। 17 বছর বয়স তখন। অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন আজিজুল। ক্রমশ ছাত্র আন্দোলনের নেতৃত্বে উঠে আসা। ছাত্র আন্দোলনের পাশাপাশি আজিজুল হক যোগদান করেন হাওড়া জেলা কৃষক সমিতিতেও। মহকুমা কৃষক সমিতির সম্পাদক হন। নিজের বাবার বিরুদ্ধেই আন্দোলন করে কৃষকদের মধ্যে সেই জমি বিলিয়েও দেন, মানে বাবার জমিদারির জমি। সেই সময় থেকেই সশস্ত্র বিপ্লব বিষয়ে চিন্তা ভাবনা শুরু। কিন্তু একই সঙ্গে জ্যোতি বসুরও ঘনিষ্ঠতা লাভ করেন। তবে এই জ্যোতি বসুর রাজনৈতিক লাইনের তীব্র বিরোধী ছিলেন আজিজুল হক। এই জ্যোতিবাবুকেই কিভাবে দেখতেন আজিজুল হক, আসুন একটা গল্প বলা যাক।
একটি দলীয় সভায় জ্যোতিবাবু বোঝাচ্ছিলেন কোন প্রশ্নে 60% চীন ঠিক আর কোন প্রশ্নে 80% রাশিয়া ঠিক। একবার চীন একবার রাশিয়া, দুনৌকোয় পা জ্যোতিবাবুর। আর এই মতামত কখনোই মেনে নিতে পারছিলেন না আজিজুল। মনে মনে ঠিক করে নিয়েছিলেন জ্যোতিবাবুকে চ্যালেঞ্জ করবেনই। প্রশ্নোত্তর পর্বে খুব ঔদ্ধত্য দেখিয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন এই আজিজুল। পরে তিনি ওভাবে প্রশ্ন করায় লজ্জিত বোধও করেছিলেন। তিনি বলেছিলেন, এটা ময়দান নয়, আর লড়াইটা ওরা বনাম আমি নই, এটা মতাদর্শগত সংগ্রাম। এত প্রশ্নের পরেও কোনো বিরক্তির ভাব দেখা যায়নি জ্যোতিবাবুর চোখে মুখে। তার কারাগারে 18 বছর বইয়ে লিখছেন, প্রশ্নের পর প্রশ্ন জ্যোতিবাবুর মতো দক্ষ পার্লামেন্টারিয়ান বিধ্বস্ত না হলেও বিচলিত তো হয়েই ছিলেন। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, জ্যোতিবাবু বলেই সেদিন আমার ওই ঔদ্ধত্য সহ্য করেছিলেন। এরপর 1964 সালের শেষে জেলে চলে যান। শেষ কৃষক কনফারেন্সে নাঙল যার জমিদার স্লোগানের তীব্র বিরোধিতা করেন। লেনিনের ল্যান্ড টু দ্য টিলার স্লোগানকে সামনে রেখে আওয়াজ তোলেন, যে চাষ করে জমি তার। এখানে একটা কথা উল্লেখ করা যেতে পারে, একই জেলে তখন জ্যোতি বসুরাও। একদিন আজিজুলকে দেখতে আসেন জ্যোতি বসু, সঙ্গে হাসিম আব্দুল আলিম। ততক্ষণে আজিজুলকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, হয়তো সেটাই জানাতে এসেছিলেন তারা। হালিম সাহেব বললেন, কন্ট্রোল কমিশন সিদ্ধান্ত নিয়েছে তোমাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো। আজিজুল বললেন, সিদ্ধান্ত যখন তখন আর কি বলার আছে, তবে কে কাকে বহিষ্কার করে? তখন হালিম সাহেব বললেন, বাইরে বেরিয়ে করবে কি? আজিজুলের উত্তর, কৃষক আন্দোলন। হালিম হেসে বললেন, ভালো, আরে মাও জেতুংকেও তো 6 বার বার করে দেওয়া হয়েছিল, তাতে কি হয়েছে, আবার চলে আসবে। এরপর হালিম সাহেব বলেন, জানোই তো শিগগিরই আমরা মুক্তি পাচ্ছি। জ্যোতিবাবু 2-1 দিনের মধ্যে বেরিয়েই দিল্লি যাবেন, ইন্দিরার সঙ্গে কথা হবে, 1 মাস 1.5 মাসের মধ্যেই সকলেই বেরিয়ে যাবে। হালিম সাহেব তখন উঠে চলে গেলেন। শৈবালদাকে বললেন, জানি আমাকে হয়তো বাইরে বেরিয়ে শোনাবেন, তাহলে প্রথম বলিটা তুমিই হলে। মনে হলো নারকীয় দায়িত্ব থেকে মুক্তি পেলাম। 1970 সালে ব্যাপক পুলিশি ধরপাকড়ের মধ্যে ফের ধরা পড়েন আজিজুল। সে সময় আজিজুল হককে পেলে শুট টু কিলের অর্ডার ছিল। আজিজুল ধরা পড়েছে জানতে পেরে ভূপেশ গুপ্ত ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলে তাকে রক্ষা করেন, কিন্তু জেলে গিয়েও সংগ্রাম জারি রাখেন আজিজুল। 72 সালে জেলের ভিতরে পুলিশের আঘাতে আহত হন তিনি এবং নিশীথ ভট্টাচার্য। 1976 সালের 24শে ফেব্রুয়ারি জেল ভাঙেন, নেতৃত্বে সেই আজিজুল হক এবং নিশীথ ভট্টাচার্য। এই সংগ্রামে মৃত্যু হয় কালু হালদার এবং স্বদেশ ঘোষের। বাইরে বেরিয়ে তৈরি করেন চারু মজুমদারপন্থী সিপিআইএমএল দ্বিতীয় কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ 5-6 বছর ধরে দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির গেরিলা লড়াই চলে পশ্চিমবাংলা ও বিহারের বিভিন্ন জেলায়। 1982 সালের জুলাই-আগস্ট মাসে ঘোলার এক প্রেস থেকে পুলিশের জালে ধরা পড়েন আজিজুল। বামফ্রন্ট আমলে জেলে যান। এবার অকথ্য অত্যাচার চলে। তার মুক্তির দাবিতে সরব হন সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। 1989 সালের 25শে ডিসেম্বর মুক্তি পান আজিজুল। বেরিয়ে এসে ফের গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। শুরু হয় লেখালেখিও। তার বিখ্যাত বই কারাগারে 18 প্রকাশিত হয় 1990-91 সালে। তারপর থেকে একটানা লিখেছেন, থেকেছেন আন্দোলনের ময়দানে। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে আজিজুল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমর্থন জানান বামফ্রন্টকে। তিনি তৃণমূলী শক্তির বিরুদ্ধে এবং বামফ্রন্টের প্রতি সমালোচনামূলক সমর্থন দেন এবং তার বিরোধী ও তৃণমূলের পক্ষ যারা নিয়েছিল সেই সব শক্তিগুলোকে নির্মমভাবে সমালোচনা করেন। এই নিয়ে ব্যাপক কুৎসা এবং আক্রমণের সম্মুখীন হতে হয় তাকে, কিন্তু তারপরেও তিনি যা বিশ্বাস করেছেন তা স্পষ্টভাবে উচ্চারণ করে গিয়েছেন চিরকাল। বাংলায় ক্ষমতা পরিবর্তন হয়ে যাওয়ার পরেও বিভিন্ন প্রতিবাদ ও প্রচারে আজিজুল হক অংশগ্রহণ করেন, কিন্তু ধীরে ধীরে কালের নিয়মে শরীর ভাঙতে শুরু করে। পার্কিনসন্সের প্রকোপে তার লেখালেখি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সোমবার দুপুর 2:28 থেমে যায় খ্যাপা ঘোড়ার ছোটা, কিন্তু তার লেখায়, বক্তৃতায় আজকের প্রজন্মের মস্তিষ্কে পাগলা দাশুর পাগলামির যে বীজ তিনি বুনে দিয়েছেন, হয়তো এ বাংলার বুকে কয়েক ক্রোশ পথ দৌড়াবে খ্যাপা ঘোড়ারা। এটা আজিজুলের বিশ্বাস। TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। রাজনীতি থেকে বিনোদন, যে কোনো বিশ্লেষণধর্মী খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9-এ।